নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের আরও একটি নতুন এপিসোড। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা একটা জিনিসের সাথে লড়াই করে চলেছি, কি না আমরা কিভাবে সুস্থ থাকবো। কারণ সময় এগিয়েছে, পাল্লা দিয়ে সমস্যাগুলো অনেক বেড়েছে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে বিভিন্ন রকম শরীর সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি, যা যা সমস্যা হতে পারে এবং তার থেকে সুস্থ থাকার উপায় কি কি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা যদি বলি, প্রত্যেকটি মানুষের বাড়িতে কোনো না কোনো মানুষের দেখা যায় হাঁটুর সমস্যা। তারা চলতে পারছেন না, বসতে গেলে আওয়াজ করছেন, কষ্ট হচ্ছে, উঠতে গেলে কষ্ট হচ্ছে এবং দুপা হাঁটতে ঠিকঠাক করে পারছেন না। দেখতে দেখতে এমন একটা সময় চলে এলো যে অপারেশন করতে হচ্ছে, কি না নি রিপ্লেসমেন্ট। বেশিরভাগ মানুষের কিন্তু সামর্থ্য থাকে না যে তারা নি রিপ্লেসমেন্টের মতো একটা অনেক খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে দিয়ে এগোবেন। সুতরাং কপালে কিন্তু চিন্তার ভাঁজ। এই সময় দাঁড়িয়ে আমরা যদি জেনে নিতে পারি হাঁটুর অপারেশন ছাড়াও কিভাবে ব্যথার থেকে মুক্ত হতে পারি আমরা, অর্থাৎ এই ব্যথাটা থেকে মুক্তি আমরা পেতে পারি, সেটা আমাদের কাছে ভীষণ কাম্য একটি বিষয়। প্রত্যেকটা মানুষের কিন্তু এই সমস্যা রয়েছে এবং আজকের সময় আমরা আর বলতে পারি না যে বয়স মানেই হাঁটুর সমস্যা। বয়স হওয়ার অনেক আগে থেকেই, অনেক মিডল এজ থেকেই দেখা যায় হাঁটুর সমস্যা ভুগতে থাকেন মানুষ, এবং যত দিন বাড়ছে সমস্যাটা কিন্তু বেড়েই চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে অপারেশন ছাড়াই হাঁটুর ব্যথা থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়। সেই বিষয়ে আলোচনা করবেন যিনি বিশদে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সুষ্পা দাস, এমডি ক্রনিক পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা রয়েছি, প্রথমত হাঁটুর সমস্যা এখন প্রত্যেকটা মানুষের, একটু বয়স হলে অনেক বেশি, কিন্তু মিডল এজ থেকেও কিন্তু আমরা দেখি। প্রথমে জানবো যে হাঁটুর ব্যথা সাধারণত কি কি কারণে হয়। কারণ আমরা জানি যে কারণটা যদি জানা যায় তার উপরে বেস করে সঠিক ট্রিটমেন্টে মানুষ সেরে উঠতে পারে। ঠিক। তো হাঁটু ব্যথার বিভিন্ন কারণের মধ্যে সবথেকে কমন কারণ হচ্ছে আর্থ্রাইটিস। তা আর্থ্রাইটিস নর্মালি দেখা যায় 50 বছরের পরে হচ্ছে। আর্থ্রাইটিসটার কথাটার মানেটা কি? যখন হাড়ে হাড়ে ঘষা লেগে যায়, তখন যে ঘষা লাগছে সেই ঘষা থেকে কিছু রিয়াকশন হচ্ছে, তার ফলে ইনফ্লামেশন হচ্ছে এবং টিস্যু কিছু রিয়াকশন করছে বলে ওই জায়গাটাতে আমাদের ব্যথা। এবং এটা ছাড়া অনেক সময় দেখা যায় হাঁটু ফুলে যাচ্ছে, এই সব প্রবলেম দেখা যায়। তা সবার আগে আমাদের জানতে হবে কি হাঁটু জয়েন্টটা মেনলি, আমি যদি এটা দিয়ে বোঝাই আপনাদের, হাঁটুর জয়েন্টটা কিন্তু উপরে একটা বোন, ফিমার বোন, আর নিচে একটা টিবিয়া বোন দিয়ে তৈরি। আর একটা থার্ড বোন আছে ঠিকই, কিন্তু সেইটা কিন্তু জয়েন্টটা ফর্ম করে না। তার মানে এই দুটো বোনের মধ্যেই যখন আমরা দেখি কি ঘষা লাগছে, তখন আর্থ্রাইটিস হতে পারে। এবারে এই যে দুটো হাড়ের মধ্যে একটা কার্টিলেজ প্লেট থাকে। কার্টিলেজ প্লেটটা কি? তার মানে একটা কুশন বলতে পারেন, যাতে হাড়ে হাড়ে ঘষা না লাগে। কিন্তু আস্তে আস্তে যা হয়, বয়স বাড়লে যেরকম আমাদের চুল পাকছে, তেমনি বয়স বাড়লে ধীরে 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 এই কার্টিলেজটা ক্ষয়ে যায়। আর কার্টিলেজটা ক্ষয়তে ক্ষয়তে এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়, তখনই আমাদের সেই হাড়ে হাড়ে ঘষা খাওয়ার স্টেজটা এসে যায়, এবং সেটাকেই বলা হয় আর্থ্রাইটিস। তো আর্থ্রাইটিসের বিভিন্ন কারণ আছে। তাহলে হাঁটু ব্যথার কারণের মধ্যে আর্থ্রাইটিস একটা কারণ। তাছাড়া যদি কারোর কোনো ধরনের জন্মগত কোনো কনজেনিটাল ডিফেক্ট থাকে, তা হতে পারে। যারা স্পোর্টস পারসন, তাদের কোনো ইনজুরি রিলেটেড ব্যথা হতে পারে। এই সব কারণেই হাঁটু ব্যথা হতে পারে। সমস্যাটা হলো যে হাঁটু ব্যথা নিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ প্রথম একটু ব্যথা ফেস করছেন, লম্বা সময় ধরে তারা মনে করছেন কি করে এটাকে ম্যানেজ করা যায় ব্যথাটাকে। তারা নিজেদের মতো করে হয়তো কিছু মেডিসিন খাচ্ছেন এবং কিছু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করছেন। এইভাবে একটা লং কন্টিনিউড প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে যখন দেখলে না কোনো উপায় নেই, পেইনটা বাড়তে বাড়তে এমন একটা স্টেজে এসে গেছে, সেই সময় ডাক্তারের কাছে বাধ্য হয়ে তারা যাচ্ছে।
কিন্তু এই বিষয়ে আসছি যে সেই সময় দেখা গেল তাদের সমস্যাটা অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। প্রথমে জানা উচিত যে মানুষ কখন ঠিক ডক্টরের কাছে যাবেন, তাদের জন্য উপযুক্ত সময় কোনটা। বা ডাক্তারের কাছে তখনই যাবেন যদি এমন আকারে ব্যথা হচ্ছে কি আপনি রেগুলার যে ডে টু ডে কাজ, মানে রোজের কাজটা যদি ঠিক মতো না করতে পারেন বা আপনার প্রোডাক্টিভিটি যদি কমে যায় ব্যথার জন্য, তখনই আপনার সেটাই হচ্ছে রাইট টাইম। নিজে থেকে ওষুধ বেশি না খেয়ে বা পেন কিলার বেশি না খেয়ে একটা পরামর্শ নিয়ে নেওয়াটা খুব জরুরি। কারণ আর্থ্রাইটিস আমি যেরকম বললাম একটা বয়সের পরে হয়, এরকম অনেক আরও ধরনের আর্থ্রাইটিস আছে যেটা ছোট বয়স থেকে হতে পারে। তা ঘরে বসে সেটার ব্যাপারে টেনশন না করে কোনো স্পেশালিস্টের সাথে দেখা করে সেটার সম্পর্কে জানা এবং রাইট ডায়াগনোসিস করতে পারলে আমরা শুরু থেকেই অনেক ধরনের থেরাপির মাধ্যমে এই হাঁটু ব্যথাটাকে কমাতে পারি। মানে নট নেসেসারিলি ওষুধ খেতে হবে সবসময় আর কি। এই যে আর্থারাইটিস আমরা বলছি, মানে একটা জয়েন্ট পেইন, এই আর্থারাইটিস কতগুলো ধরন আছে এবং কোনটা অনেক বেশি ক্ষতিকারক হতে পারে? আর্থ্রাইটিস যদি খুব ছোট বয়স থেকে শুরু হয়, মানে ধরুন অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে শুরু হলো, 16-17 বছর বয়স থেকে জয়েন্টে ব্যথা, বিভিন্ন জয়েন্টে যদি ব্যথা হয়, অথবা যে কোনো একটা জয়েন্টেই খুব মারাত্মক যদি ব্যথা বারবার হতে থাকে এবং কোনো কারণ ছাড়াই, মানে কোনো চোট আঘাতের হিস্ট্রি ছাড়াই যদি কেউ বলে কি আমার হঠাৎ করে হাঁটু ব্যথা শুরু হয়েছে বা অন্য কোনো জয়েন্টে ব্যথা শুরু হয়েছে, তখন আমাদের মনে করতে হবে কি অন্য ধরনের কোনো আর্থ্রাইটিস আছে কিনা। সেটাও ডাক্তারবাবুই বলে দিতে পারবেন কি অন্য ধরনের আর্থ্রাইটিস আছে কিনা। আর্থ্রাইটিসটা হচ্ছে একটা জেনারেল টার্ম, মানে জয়েন্টে ঘষা খায় যখন, তখন আর্থ্রাইটিস বলে, এবং এটা ছোট বয়সে হতে পারে, এটা বড় বয়সেও হতে পারে। বড় বয়সটা কমন, সেটা নিয়ে খুব চিন্তা করার কিছু নেই। ছোট বয়সে হলে ইউ শুড ভিজিট আ ডক্টর। আমরা একটাকে বলছি জুভেনাইল আর্থ্রাইটিস, রাইট। এটা সাধারণত কোন এজে দেখা যায়? জুভেনাইল আর্থ্রাইটিস আমি যেটা বললাম, জুভেনাইল আর্থ্রাইটিস বা আপনার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, মানে এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকেই শুরু হতে পারে। সেই বয়স থেকেই হঠাৎ করে আপনার হাঁটু ব্যথা খুব বেড়ে যাবে এবং সেটা ডে টু ডে অ্যাক্টিভিটিকে বন্ধ করে দেবে আর কি, মানে মানুষ নিজের রেগুলার অ্যাক্টিভিটিগুলো করতে পারবে না। যখন এরকম মানুষ ফেস করছেন হাঁটু ব্যথা, তারা কি কি করতে পারেন যাতে হাঁটু ব্যথা থেকে মুক্তি লাভ করেন? সবার আগে যেটা প্রচন্ড পেইন, স্বাভাবিকভাবে কিছু কিছু মেডিসিনের মাধ্যমে হয়তো কিছুটা ম্যানেজেবল, তো পেইনটা কিন্তু রেকার করছে, বারবার ফিরে ফিরে আসছে, মানুষের কি করা উচিত? প্রথমেই আগে বলবো কি বাড়িতে নিজে থেকে ব্যথার ওষুধ বেশি খাওয়া উচিত না। একাধবার হলো ওভার দ্য কাউন্টার আমরা কিছু প্যারাসিটামল বা কিছু নিলাম ব্যথার ওষুধ, দ্যাট ইজ ওকে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জয়েন্টে যদি এরকম খুব ব্যথা বারবার হতে থাকে, আমরা আইস প্যাক লাগাতে পারি। আইস প্যাক লাগালে দেখা গেছে মানে জয়েন্টের পেনে ইট গিভস রিলিফ। তাছাড়া রেগুলার যদি মারাত্মক ব্যথা না থাকে, এটার অনগোয়িং প্রসেসে অল্প অল্প ব্যথা হতে থাকছে, যদি এরকম স্টেজ থাকে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপিস্ট গাইডেড কিছু এক্সারসাইজ আপনারা ইজিলি ফলো করতে পারেন। যেটা খুব খেয়াল রাখবেন, সেটা ইরেসপেক্টিভ অফ যাই এজ, মানে সেটা বেশি বয়স হোক কম বয়স হোক, ওজনটা যেন নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, মানে নর্মাল বিএমআই এর মধ্যে থাকা যেটাকে বলা, ওভারওয়েট না হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি আমাদের ওয়েট বাড়লো মানেই আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট হচ্ছে হাঁটু দুটো, তার উপরে গিয়ে প্রেশারটা পড়ছে, মানে মেকানিক্যাল প্রেশার যত বাড়ছে তত কিন্তু আপনার কষ্টটা বেড়ে যাবে। তো এইগুলো হচ্ছে ছোট ছোট জিনিস যেগুলো বাড়িতেই আমরা নিজেরাই করতে পারি, যেটা দিয়ে হাঁটু ব্যথা কমতে পারে। কিন্তু আবারও বলছি, বারবার যদি আপনার হাঁটু ব্যথা ফেরত আসে, ইউ শুড ডেফিনেটলি ভিজিট আ স্পেশালিস্ট। মুশকিলটা সেই সময় হয়ে যায় মানুষ যখন বেশ কিছু সময় দেখা যাচ্ছে ঘরোয়া টোটকা ইউজ করছেন এবং কেউ কিছুতে ভালো আছে মানে সে সেটাকে অ্যাপ্লাই করে ফেলছেন। কিছু কিছু তো আছে যে ট্রিগার ফ্যাক্টর রয়েছে যেগুলো ব্যথাটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। আর্থারাইটিসের ক্ষেত্রে এরকম ট্রিগার ফ্যাক্টর হিসেবে কি কি আছে? ট্রিগার ফ্যাক্টর যেটা বললাম, ওজন কমানোটা, এটা হচ্ছে একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। এটা ছাড়া
ল্যাক অফ এক্সারসাইজ, মানে আমাদের এখন না কিরকম সিডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, আমরা সবাই বসে বসে কাজ, ডেস্ক জব, বেশিরভাগ লোকেদেরই ডেস্ক জব। তো রেগুলার এক্সারসাইজ যারা করেন, মানে অ্যারোবিক এক্সারসাইজ বলুন বা যে কোনো মানে নর্মাল, আপনি আধ ঘন্টা হাঁটুন, মানে নর্মাল এক্সারসাইজ করলেও দেখা গেছে এই আর্থ্রাইটিসের প্রবলেমগুলো কিন্তু অনেক মানে ডিলেড ভাবে আসে, মানে অনেক মানে আপনি ওটাকে রুখে রাখতে পারবেন। সো বেসিক্যালি আমি বলতে চাই ল্যাক অফ এক্সারসাইজ বা একেবারেই কোনো এক্সারসাইজ না করা, সিডেন্টারি লাইফস্টাইল, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর যেটা হাঁটু ব্যথা বা যে কোনো জয়েন্ট ব্যথা বাড়িয়ে দেয় আর কি। কিছু আছে যেটা হলো লম্বা সময় থাকতে থাকতে একটা ফেলে রাখা বিষয়, হতে হতে দেখা গেল পেইনটা বাড়তে বাড়তে ক্রনিক একটা স্টেটে এসে গেল। ক্রনিক স্টেট যেহেতু বেসিক্যালি আমরা পেইন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, যে উইদাউট সার্জারি পেইনটাকে ম্যানেজমেন্ট কি করে পসিবল, একটা ক্রনিক পেইন। এখন তো সময়ের সাথে তাল মিলিয়ে অনেক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তো সেক্ষেত্রে এরকম কোনো প্রসেস আছে যে লম্বা একটা সময় ধরে যে মানুষটা একটা ব্যথা ফেস করছেন তিনি পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে এতটাই রিলিফ পেলেন তাকে ফার্দার আর সার্জারির দিকে যেতে হচ্ছে না? প্রথমে আমি বলবো ক্রনিক পেইন ম্যানেজমেন্টটা কি, তারও আগে বলবো ক্রনিক পেইনটা কি, মানে কখন আপনি বলবেন কি আমার ব্যথা এখনো অ্যাকিউট আছে আর কখন আপনি বলবেন ব্যথাটা ক্রনিক হয়ে গেছে। যদি কারোর কয়েক সপ্তাহ থেকে মানে 2-3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত কারোর ব্যথা থাকে, যে কোনো ব্যথা, সেটাকে আমরা বলবো কি অ্যাকিউট স্টেজ। 3 থেকে 6 মাস যদি যে কোনো একটা জায়গায় তার ব্যথা থাকে সেটা হয়ে গেল সাব অ্যাকিউট। আর 6 মাসের যদি বেশি কারোর ব্যথা এক জায়গায় বারবার ন্যাগিং একটা ব্যথা থেকে যায় তখনই কিন্তু সেটা ক্রনিক পেনে পরিণত হয়। এবং এই ক্রনিক পেনটা মানে ক্রনিক পেন ম্যানেজমেন্ট যখন আমরা বলছি, প্রথমেই আমাদের বার করতে হবে কি কি কারণে ব্যথাটা হচ্ছে এবং সেটা কোনো মারাত্মক কারণ কিনা, মানে অর্থাৎ প্রথমেই আমাদের দেখে নিতে হয় কি কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা, মানে বা কোনো ডেঞ্জার সাইন কিছু আছে কিনা। ডেঞ্জার সাইনটা রুল আউট করার পর আমরা যেটা করি সেটা হচ্ছে মানে আর কনজারভেটিভ মাধ্যমে আমরা কিভাবে ব্যথাটাকে কমাতে পারি না। কনজারভেটিভ মানে কথাটার মানে এটাই কি মেডিকেল ম্যানেজমেন্ট হবে, মানে ওষুধপত্র যেটা আপনার ক্রনিক পেনে কাজ করে, আর এটা ছাড়া কিছু এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি, অথবা কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন বা প্লাজমা থেরাপির মাধ্যমেও এই ম্যানেজমেন্টটা করা যেতে পারে। তো ইনজেকশনের কথা যেটা বলছি সেটা মেনলি বলা হয় কি যেই জায়গাটাতে ব্যথা, ধরে নিন যদি হাঁটুর ব্যথার কথা আমরা বলছি, হাঁটুর ব্যথায় হাঁটুকে সাপ্লাই করে অনেক নার্ভ আছে। সেই নার্ভের কি কি কাজ, একটা হচ্ছে ব্যথা বহনকারী কিছু নার্ভ আছে, এটা ছাড়া আমরা হাঁটাচলা করছি যে আমাদের মোটর ফাংশনটা মেনটেন করে কিছু নার্ভ আছে। তো পেন ম্যানেজমেন্টে আমরা কি করি, ওই মোটর ফাংশনটাকে একদম ঠিকঠাক রেখে, মানে একদম ওটাকে ইনট্যাক্ট রেখে, মানে হাঁটাচলায় কোনো প্রবলেম না করে এই যে শুধু ব্যথার অনুভূতি নিয়ে যাচ্ছে যেই নার্ভগুলো, সেইগুলোকে টেম্পোরারিলি আমরা ব্লক করে দিই। টেম্পোরারি ব্লক কেন বলছি, ইউজুয়ালি এটা 6 মাস থেকে 3 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের টেকনিক হয়। ইউজুয়াল পিরিয়ড অফ টাইম রিলিফ ইজ 6 months to 3 years। এই বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন ইন্টারভেনশন দিয়ে আমরা সেন্সরি যে নার্ভ, মানে যেগুলো ব্যথা ক্যারি করে, সেই নার্ভগুলোকে আমরা ব্লক করে দেই। তো এই হচ্ছে গোটা জিনিসটা হচ্ছে ক্রনিক পেন ম্যানেজমেন্ট। তার মানে আপনি নর্মাল আপনার সব কাজ করতে পারবেন অথচ বিনা সার্জারিতে, বা এমন কোনো হার্মফুল কোনো এফেক্ট আর কি আপনার শরীরে হবে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যে মানুষ দেখা যাচ্ছে হাঁটুটা এতটাই ক্ষয়ে গেছে, হয়তো তার যে বিভিন্ন টাইপগুলো রয়েছে, অস্টিওআর্থারাইটিসের কথাই যদি আসি, দেখা গেল এতখানি কার্টিলেজটা ওভারঅল মানে দেখাই যাচ্ছে নেই, দুটো হাড় বোনস একসাথে জোড়া লেগে গেছে অলমোস্ট, সেক্ষেত্রেও কি পেইন ম্যানেজমেন্ট সম্ভব? এই আনসারটা দেওয়ার আগে আমি বলতে চাই যে আমরা যখন অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছি, অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন স্টেজ থাকে। আপনি যেটার কথা উল্লেখ করলেন সেটা হচ্ছে স্টেজ 4, মানে যেখানে কিনা কার্টিলেজ প্লেট যেটা আমি দেখালাম সেটা আর কিছু বাকিই নেই, মানে একদম ঘষা খেয়ে গেছে। সেই ক্ষেত্রেই আমরা
যেটা করি সেটা হচ্ছে নার্ভ ব্লক বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কিসে? এই যে হাঁটুকে যেই নার্ভগুলো সাপ্লাই করে বা হাঁটুর যে সেন্সেশনগুলোকে যে সাপ্লাই করে বা হাঁটু ব্যথা যে হচ্ছে আপনার, সেই ব্যথাটা যে সিগন্যালটা নিয়ে আপনার ব্রেনে নিয়ে যাচ্ছে, সেই নার্ভটাকে আমরা ব্লক করি। তার ফলে কি হয়, মানুষ চলতে ফিরতে পারছে কিন্তু তার পারবে, কিন্তু তার ব্যথাটা আর কি থাকবে না। আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন কি আর্থ্রাইটিস হতে হতে বা হাঁটু ব্যথা এতদিন নেগলেক্ট করতে করতে অনেকের চলাটা কিরকম এঁকে বেঁকে যাচ্ছে, পশ্চারটাই চেঞ্জ হয়ে যায়। পশ্চারটা চেঞ্জ হয়ে যাওয়াটা বা হাঁটু একবার যদি হাড় বেঁকে গিয়ে থাকে, সেইটার বিনা সার্জারিতে কিন্তু কারেকশন হয় না। কিন্তু ব্যথাটা কমানোর ক্রনিক পেইন ম্যানেজমেন্ট, এই রেডিও ফ্রিকোয়েন্সি আমি যেটা বললাম, সেটাতে ব্যথাটা কমানো যায়। আর আরেকটা যেটা আমি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে হার্ট কার্টিলেজটা থাকতে থাকতে যে ক্ষয়টা যখন শুরু হয়েছে, আমরা অনেক সময় কনফিউজ থাকি কি আমাদের এই হাঁটু ব্যথা শুরু হলো, তার সঙ্গে সঙ্গে আমরা ডক্টরের কাছে গেলাম এবং সার্জারির কথা শুনে প্রথমেই আমরা আর কি ঘাবড়ে যাই। তো আমাদের দেখতে হবে কি আর্থ্রাইটিসটা কোন স্টেজে আছে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এই 4টে গ্রেড নিয়ে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের গ্রেডিং। তো গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3, এই 3টে স্টেজেই দেখা গেছে এই যে কার্টিলেজ প্লেটটা সেটা অল্প 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 করে ক্ষয়ে যায়। গ্রেড 4-এ এসে ওটা পুরোপুরি চলে যায়। তো এই যখন অল্প অল্প ক্ষচ্ছে, তখন যেই কার্টিলেজটা যতটা আছে কার্টিলেজ, তাতে প্লাজমা থেরাপি করলে কিন্তু দেখা গেছে এই কার্টিলেজটা রিগ্রো করতে পারে। যেরকম আজকাল অনেকেই বলে কন্ড্রয়েটিন বা গ্লুকোসামিন বা একটা খুব এখন একটা ট্রেন্ড হয়েছে নতুন কোলাজেন, এগুলো আপনারা খেতে পারেন। যদিও সায়েন্টিফিক্যালি কিন্তু খুব প্রুফ নেই বা সায়েন্টিফিক পেপার্স বা রিসার্চ কিন্তু খুব পজিটিভ যে রেজাল্ট দেওয়া রিগার্ডিং দিস, আপনি খেতে পারেন অফকোর্স, কিন্তু ওটা যে নিশ্চিতভাবে কার্টিলেজটাকে রিগ্রো করে তার কিন্তু এভিডেন্স কম। ইন কম্প্যারিজন টু দ্যাট, এই প্লাজমা থেরাপি যেটা হয় সেটা হচ্ছে কি প্লাজমাটা পেশেন্টের থেকেই রক্ত নিয়ে আমরা সেটাকে প্রসেস করে প্লাজমাটা আবার হাঁটুর ভেতরে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। তো এই ইনজেকশনটা দেওয়ার ফলে কি হয়, এই যে কার্টিলেজ যেটা একটা ধীরে 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 ক্ষয়ে যাচ্ছে, সেইটা আবার রিজেনারেট করে, অথবা এটাকেই আপনারা বলতে পারেন রিজেনারেশন থেরাপি। তো এইটা আর একটা নতুন পদ্ধতি ক্রনিক পেইন ম্যানেজমেন্টে, যেটা করে কার্টিলেজ যেটা ক্ষয়ে যাচ্ছে সেটাকে স্টপ করা যায় বা রিগ্রো করা যায়। তাহলে কি একেবারে 20 বছরের হাঁটু পেয়ে যাবে একজন, তা নয়, কিন্তু ব্যথাটা কম হতে পারে, যে ঘষা খাচ্ছে সেটাকে আমরা কমাতে পারি। এক্ষেত্রেও যত তাড়াতাড়ি আসছে তত ভালো রেজাল্ট তারা পাবে, কারণ কার্টিলেজটা যতক্ষণ অক্ষত থাকে আর কি, যতটা কম ক্ষয় হচ্ছে তার উপরে বেস করে। এটা কিন্তু একটা বড় জিনিস আজকের সময়, তার কারণ বহু মানুষ রয়েছেন যারা অলরেডি যারা ভাবছেন যে না রিপ্লেস করবেন, নি রিপ্লেসমেন্ট করবেন, খুব চিন্তা, তাদের জন্য বেসিক্যালি বলি, তাদেরকে এই ক্ষেত্রে একটু খোঁজ খবর নিতে হবে যে কোথায় গেলে এই নি রিপ্লেসমেন্ট ছাড়াও কিন্তু আপনি অন্যান্য পদ্ধতি অ্যাপ্লাই করে ব্যথাটাকে কন্ট্রোল করতে পারেন এবং তার মাধ্যমে রেগুলার যে লাইফ লিড, সেই কোয়ালিটি অফ লাইফ আপনি পেতে পারেন। এই জায়গাগুলোর জন্যই বলা হয় যে একটা সঠিক ট্রিটমেন্টের জন্য একটা সঠিক জায়গা আপনাকে বেছে নিতে হবে, যিনি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে হবে। এই কারণেই আজকে এই বিষয়টা আমরা রেখেছি বেসিক্যালি। এবং যিনি রয়েছেন এমডি ডক্টর ক্রনিক পেইন ম্যানেজমেন্ট, অর্থাৎ উনি জানেন যে কিভাবে পেইনটাকে ম্যানেজ করা সম্ভব। সুতরাং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটাই কাম্য, আমরা সুস্থ থাকবো কিভাবে উইদাউট সার্জারি। আচ্ছা ডক্টর, সার্জারির কথায় যদি আসি, যে উইদাউট সার্জারি আমরা বলছি একটা পেইন ম্যানেজমেন্টের কথা, একটা রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস রয়েছে, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু রয়েছে অনেকটাই ডিজেনারেশন চলে এসছে। সেক্ষেত্রে পেইন ম্যানেজমেন্টের কি আলাদা কোনো ওয়ে আছে, না সেম ওয়ে অ্যাপ্লাই করে থাকেন? সেক্ষেত্রে পসিবিলিটি কতটা সাকসেসের? আমি শুরুতেই যখন বলছিলাম আর্থ্রাইটিসের বিভিন্ন কারণ, আর্থ্রাইটিসেরও আবার বিভিন্ন টাইপ যেটা আছে,
একটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, যেটা আপনি বললেন, মানে যেটা হচ্ছে বয়সজনিত ক্ষয়, মানে আমাদের চুল সাদা হয় বা চুল পড়ে যায় একটা এজের পর, হাঁটুরও তেমনি বয়স হয়, সেটা হচ্ছে বয়সের জন্যই হচ্ছে, সেটা হচ্ছে ডিজেনারেটিভ হয়ে গেল। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে প্রদাহজনিত, মানে ইনফ্ল্যামেশন রিলেটেড, অর্থাৎ এই হাঁটুর যে কার্টিলেজ প্লেটগুলো আছে তার মধ্যে যদি কোনো কারণে রিয়াকশন হয়, কেন রিয়াকশন হবে কেউ জানে না, মানে ইমিউন রিলেটেড কোনো যদি কারোর প্রবলেম থাকে, হাঁটুর মধ্যে যদি রিয়াকশন হয়, তার ফলে আর্থ্রাইটিস গুলোকে বলা হয় রুমাটয়েড আর্থ্রাইটিস অথবা স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেটা আমরা স্পন্ডালাইটিসও বলে থাকি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন অন্য কারণ যার ফলে আপনার আর্থ্রাইটিস হতে পারে। আমরা যদি শুধু ডিজেনারেটিভ আর্থ্রাইটিসের কথা বলি, সেক্ষেত্রে মানে আমরা ডিজেনারেটিভ আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হিসেবে প্রথমেই আমাদের জেনে নিতে হবে আমার আর্থ্রাইটিসটা কোন স্টেজে আছে, এবং বিভিন্ন স্টেজ অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট হবে। যেরকম সার্জারি লাস্ট স্টেজে আপনার, মানে স্টেজ 4-এ যখন হাড়ে একদম লেগে গেছে, তখন যদি পেশেন্টের কন্ডিশন পারমিট করে বা পেশেন্ট যদি উইলিং থাকে, মানে সে যদি চায়, তাহলে হি শুড গো ফর সার্জারি, মানে তখন কিন্তু নি রিপ্লেসমেন্টটাই করাটা আইডিয়াল হবে। কিন্তু কোনো কারণে যদি সার্জারিকে অ্যাভয়েড করতেই হবে, মানে ধরে নিন আপনার অন্য কোমরবিডিটি আছে, কোমরবিডিটি অর্থাৎ আপনার হার্টের প্রবলেম আছে, বা ধরে নিন আপনি সার্জারি করাতে চান না একেবারেই, ইন দোজ কেসেস আমরা এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা অন্য পদ্ধতি দিয়ে আপনার ব্যথাটা কমাতে পারি আর কি। সাকসেস রেট কেমন আজকের সময় দাঁড়িয়ে, এবং কতজন, মানে মানুষ সাধারণত চান সার্জারিটাকে অ্যাভয়েড করতে, এটা ভীষণ কমন একটা বিষয়, কিন্তু তারপরেও যেহেতু একটা খুব জানতে ইচ্ছে করছে কমন বিষয়, দুটো হাড় যদি একত্রিত হয়ে গেল, তিনি তো হাঁটু ভাঁজ ন্যাচারালি করতে পারবেন না, সাধারণ লোক যেভাবে করতে পারেন, হাঁটু ভাঁজ করে বসা, হাঁটু ভাঁজ করে চলা, কোনোটাই সম্ভব নয়, অলমোস্ট হয়তো পেইনটা ফিল করছে না, তাদের জন্য কি ব্যবস্থা করে থাকেন আপনারা? এখানে দুটো কম্পোনেন্ট এসে গেল। একটা হচ্ছে ব্যথা, যদিও ম্যাক্সিমাম পেশেন্ট, মানে আমাদের দেখা ম্যাক্সিমাম পেশেন্টে কিন্তু ব্যথার জন্যই আর কি হাঁটতে পারেন না, তো ব্যথাটা যদি আমরা কন্ট্রোল করে দেই, দে ক্যান স্টিল মুভ, মানে অ্যাটলিস্ট নিজের কাজটা করার মতো, মানে রেগুলার যে অ্যাক্টিভিটি সেগুলো তারা করতে শুরু করতে পারে। এটার সাথেও সেকেন্ড কম্পোনেন্ট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ফিজিওথেরাপি, অথবা বলতে পারেন ফিজিওথেরাপি গাইডেড কিছু এক্সারসাইজ, যেটা দিয়ে আমরা কি করি, এই আমাদের হাঁটুর আশেপাশে যে লিগামেন্টগুলো আছে, যেই মাসেলগুলো আছে, বা ধরে নিন এই থাই মাসেল, মানে কোয়াড্রিসেপস মাসেল বা আপনার হ্যামস্ট্রিং মাসেলস, এইগুলো মানে মজবুত করার জন্য, এইগুলোর স্ট্রেংথেনিং, মানে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং কিছু এক্সারসাইজ থাকে যেটা ফিজিওথেরাপিস্টরা গাইড করে দেয়, সেগুলো করলে আমাদের মোবিলিটিটা আবার পুরোপুরি তো ঠিক হওয়া সম্ভব নয়, বাট মানে লিভেবল, ম্যানেজেবল কন্ডিশন। কারণ ওই সময় তারা অন্তত যে লাইফটা একেবারেই লিড করতে পারছিলেন না, নর্মালি চলাফেরা একেবারেই সম্ভব ছিল না, সেটা তারা করতে পারছেন। আমরা বলি যে ফুড হ্যাবিট এমন একটা বিষয়, সঠিক খাদ্যাভ্যাসে যেমন অনেক শরীরে সুস্থতা আনতে পারে, আবার যদি কোনো যা কিছু আমরা খাচ্ছি বা এমন কিছু ফুডস রয়েছে যে ফুডগুলো ব্যথাকেও কিন্তু কমাতেও পারে আবার বাড়াতেও পারে। এক্ষেত্রে কি কি ফুড সাধারণত, কি কি খাবার মানুষ সাধারণত খেতে পারেন যাতে ব্যথাটা তার কন্ট্রোলে থাকে, আর কি কি খাবার তারা খাওয়া উচিতই না, কারণ দেখা যাচ্ছে ওই জিনিসগুলো খেলেই ব্যথাটা তার বেড়ে যেতে পারে? আমরা যদি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, মানে যেটা মানে বয়সজনিত আর্থ্রাইটিসের কথা বলি, তাতে খাওয়ার আলাদা করে কোনো রেস্ট্রিকশন নেই, মানে কোনো পার্টিকুলার খাবার খাওয়া বারণ এরকম নেই, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওজনটা কিন্তু বাড়তে দিলে চলবে না, মানে ওভারওয়েট আপনি যদি হন তাহলেই কিন্তু গিয়ে আপনার হাঁটুর যে মেকানিক্যাল প্রেশারটা সেটা কিন্তু বেড়ে যাবে, এবং মানে হাঁটুর উপরে যদি প্রেশার বাড়ে সেক্ষেত্রে আপনার হাঁটুর ব্যথার কষ্টটাও কিন্তু বাড়বে। তাহলে ডায়েটে কি কি খেয়াল রাখতে হবে, এটাই খেয়াল রাখতে হবে কি আমরা আমাদের ওজনটা যাতে না বাড়ে, নর্মাল বেসিসে সব কিছুই খাবেন, কিন্তু একটু
ফ্যাট মানে ফ্যাটি খাবার বা মানে তেল মশলা খাবার বা ধরে নিন কার্বোহাইড্রেট রিচ কিছু খাবার, সেগুলোকে অ্যাভয়েড করলে কিন্তু আমরা ওয়েট কমাতে পারি এবং নর্মাল ওয়েটের মধ্যে থাকলেই আমাদের হাঁটু ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা ফার্সে সেটা কিন্তু কমে যেতে পারে। এটা ছাড়া আমি যেটা মেনশন করতে চাইবো, অনেক সময় ইউরিক অ্যাসিড রিলেটেড কিছু ব্যথা থাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে ইউরিক অ্যাসিড যদি কারোর বেড়ে থাকে তখন প্রোটিনটাকে একটু অ্যাভয়েড করতে হয়। এই ক্ষেত্রে আমার সাজেশন হলো, যদি কারোর ইউরিক অ্যাসিড বেড়ে রয়েছে এবং সে তার আর্থ্রাইটিসের সমস্যা ওষুধ খাওয়া সত্ত্বেও কমছে না, সেক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে প্রোটিনটাকে একটু রেস্ট্রিকশন করে ডায়েটটা সেই রকমভাবে আমাদের করা উচিত। বর্তমানে আমরা যদি ট্রিটমেন্ট পদ্ধতির কথা বলি, এই পেইন ম্যানেজমেন্টের কথাও যদি বলি, মানুষ মনে করে যে কলকাতার বাইরে গেলে ওখানে ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক ভালো, ট্রিটমেন্ট অনেক ভালো পাবেন, তারা তাড়াতাড়ি সেরে উঠবেন। আর কলকাতার এই যে বাইরে যাওয়া এবং কলকাতার মধ্যে থেকে ট্রিটমেন্ট পদ্ধতি, সেটা মানুষের ক্ষেত্রে জানা উচিত যে বর্তমানে সত্যি কি তাই যে তাদের বাইরে যেতে হবে ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য, না কলকাতার মধ্যেও ব্যবস্থা আছে? কলকাতার মধ্যেও ব্যবস্থা আছে, প্রচুর ক্রনিক পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আছে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন এবং বড় বড় হসপিটালে পাওয়া যায়। ক্রনিক পেন ম্যানেজমেন্ট স্পেশালিটিটা কিন্তু একটু নতুন ব্রাঞ্চ, তাই জন্য হয়তো সবাই এখনো ভালো করে সেটার সম্বন্ধে জানে না, বাট ইট ইজ অ্যান আপকামিং ব্রাঞ্চ। এবং আপনি সাউথে চলে যান বা বাইরে চলে যান, ক্রনিক পেন ম্যানেজমেন্টটা কিন্তু খুব একদম ফাস্ট পেসে ডেভেলপ করছে এবং খুব ভালো প্রমিসিং, খুব ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু, এবং সার্জারি ছাড়াই কিন্তু পেশেন্টরা ভালো আছেন আর কি। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু কোনো কিছু খোঁজ করলে নেটেও তারা পেয়ে যেতে পারেন, কিছু সেন্টারের সন্ধান তারা পেয়েই যেতে পারেন, সেখানে ট্রিটমেন্ট নিতে পারেন। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে যেটা বলে থাকি, দেখুন সমস্যা আছে, সত্যি সমস্যা এগুলো, কারণ আপনি সাধারণ জীবন যাপন করতে পারছেন না, একটা পেইন রয়েছে। প্রশ্ন হলো যে আসলে সেটা যদি সার্জিক্যাল দিকে যাচ্ছে, তার আগে একবার কি দেখিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু ভাবতে হবে। পেইন ম্যানেজমেন্টের অনেক জায়গা রয়েছে, অনেক ডক্টরস রয়েছেন এক্সপার্ট যারা, তারা কিন্তু তাদের ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে দিয়ে তাদের সেই বেশ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে আপনার হয়তো সার্জারিটাকে বাদ দিয়ে সুস্থ কিভাবে মানে পেইনটাকে ম্যানেজ করে কিভাবে চলতে পারবেন সেই রাস্তা দেখাতে পারেন। একটু খোঁজ খবর নিতে হবে। সুতরাং প্রথমেই ভয় পেয়ে যাওয়া নয়, সজাগ থাকা এবং সচেতন থাকা, বিভিন্ন জায়গাগুলো রয়েছে এটাকে বোঝা, কারণ সময় যেরকম এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু চিকিৎসা ব্যবস্থাও অনেক উন্নত থেকে উন্নততর হচ্ছে। আগের মতো আগে যে বেশ কিছু জায়গা ছিল এমন যে ট্রিটমেন্ট পদ্ধতি এখানে গেলে আমরা ভালোভাবে পেতে পারি, এখন নতুন নতুন আরও ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং আগামী দিনেও বেশ কিছু নতুন ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু রয়েছে। পেইন ম্যানেজমেন্ট তার মধ্যে অন্যতম, তার কারণ জনসংখ্যা বেড়ে চলেছে, তার সাথে সাথে সমস্যাগুলো বেড়ে চলেছে, আর এমন হাঁটুর ব্যথায় সমস্যা নিয়ে অনেক মানুষ আছেন। চিন্তা নয়, একে অপরের পাশে থাকুন। যদি আপনি সন্ধান পেয়ে থাকেন, আপনি আরও একজনকে জানান। আপনাদের সবার জন্য এই অনুষ্ঠান। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সময়টা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।